রাজনীতির অঙ্গনে এমন কিছু ঘটনা ঘটে যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। এমনই এক অদৃশ্য ঝড় এখন বয়ে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অভ্যন্তরে। বাইরে থেকে সব স্বাভাবিক মনে হলেও ভেতরে যে তীব্র মতবিরোধ চলছে তা এখন আর গোপন নেই। নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই দলটির রাজনীতি যেন এলোমেলো হয়ে গেছে। কে কোন পক্ষে দাঁড়াবে, কি সিদ্ধান্ত নেবে দল, এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নেতাকর্মীরা নিজেরাই হিমশিম খাচ্ছেন। গণভোটে হ্যাঁ না এই প্রশ্নে বিএনপির অবস্থান কি হবে সেটা নিয়ে দলের ভেতরে যে তোলপাড় চলছে তা এখন প্রকাশ্যে এসে গেছে। একদিকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন দল হিসেবে বিএনপি হ্যাঁ ভোটের পক্ষে। অন্যদিকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণভোটের প্রচারণা চালানো বিএনপির দায়িত্ব নয়। আবার মাঠ পর্যায়ের নেতারা এমনকি জাতীয় নেতা জয়নুল আবেদিন ফারুক সহ অনেকেই প্রকাশ্যে না ভোটের পক্ষে কথা বলছেন। এই যে পরস্পর বিরোধী বক্তব্য, এটা কি দলের অভ্যন্তরীণ সংকটের বহিঃপ্রকাশ নাকি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ? বিষয়টি একটু গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় পরিস্থিতি আসলে কতটা জটিল। স্বাভাবিক হিসাবে বিএনপি জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি। জুলাই সনদে তারা স্বাক্ষর করেছে, সেই হিসাবে তাদের হ্যাঁ ভোটের পক্ষে থাকার কথা, এটা তো সবারই জানা। কিন্তু তাহলে এটা নিয়ে আলাদা করে ঘোষণা দিতে হচ্ছে কেন? নজরুল ইসলাম খানকে কেন আলাদাভাবে বলতে হচ্ছে যে আমরা হ্যাঁ ভোটের পক্ষে, এবং এটা কেন আলাদাভাবে পত্রিকায় প্রচার করতে হচ্ছে? এর মানে কি এই যে দলের ভেতরে যে বিষয়ে তীব্র সন্দেহ সংশয় তৈরি হয়ে গেছে, এখানে একটা মজার হিসাব আছে। জামায়াত হ্যাঁ ভোটের পক্ষে, জাতীয় নাগরিক কমিটি হ্যাঁ ভোটের পক্ষে, এখন বিএনপি এতদিন পরে সে স্পষ্ট করেছে যে তারাও হ্যাঁ ভোটের পক্ষে। তাহলে কি বলা যায় যে বিএনপি জামায়াতের পিছু ধরেছে? বিএনপির নিজস্ব অ্যাক্টিভিস্ট এবং সমর্থকদের যে ন্যারেটিভ সেই অনুযায়ী কিন্তু এটাই প্রতীয়মান হয় যে দলটি এখন জামায়াতের ফাঁদে পড়েছে। অবশ্য এটা কারো কারো বিশ্লেষণ, কিন্তু পরিস্থিতি বিশ্লেষণ করলে এই সন্দেহ উড়িয়ে দেওয়া কঠিন। বিএনপির জয়নুল আবেদিন ফারুক কিংবা শেরপুরের বিএনপি নেতা অথবা কৃষক দলের নেতারা যারা প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন যে না ভোট দিতে হবে, তাদের কি যুক্তি আছে? তারা বলছেন এই গণভোটে হ্যাঁ ভোট দিলে সংবিধান, আল্লাহর উপর পূর্ণ আস্থা, বিশ্বাস এবং বিসমিল্লাহ এগুলো থাকবে না, অতএব তারা না ভোট দেবে। এই যুক্তি তারা মাঠে মাঠে গ্রামগঞ্জে ছড়িয়ে দিচ্ছেন। আবার অন্যদিকে নজরুল ইসলাম খান বলেছেন হ্যাঁ ভোটের পক্ষে। তাহলে আসলে বিএনপির অভ্যন্তরে কি চলছে? একটা সন্দেহ অনেকের মনে উকি দিচ্ছে, বিএনপির মধ্যে কি আলাদা আলাদা গ্রুপ তৈরি হয়ে গেছে? কেউ কেউ বলছেন বিএনপির মধ্যে যারা একদিকে ঝুঁকে আছেন তারা না ভোটের পক্ষে, আবার যারা খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী তারা ভিন্ন অবস্থানে। এমনকি বিএনপির মধ্যে বামপন্থী প্রভাবের কথা উল্লেখ আসছে কারো কারো বিশ্লেষণে। এই বাম প্রভাবিত অংশটি নাকি না ভোটের পক্ষে। তবে এসব বিশ্লেষণ যতই হোক না কেন, সত্য হলো দলের ভিতরে স্পষ্টভাবে দুটি ধারা দেখা যাচ্ছে। একদল বলছে না ভোট, আরেক দল বলছে হ্যাঁ ভোট। এই দ্বন্দ্ব যে অব্যাহত আছে সেটা আর অস্বীকার করার উপায় নেই। তারেক রহমানের কথায় আসা যাক। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এই পরিস্থিতি সামলাতে পারছেন কি? খবর অনুযায়ী তিনি নিজেও হতাশ এবং ব্যর্থ। দলকে ইউনাইটেড করতে পারেননি তিনি। নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই দলের এই বিভক্তি স্পষ্ট হয়ে যাওয়াটা দলের জন্য যে কতটা ক্ষতিকর সেটা বলার অপেক্ষা রাখে না। যে দলের নেতারা নিজেরাই জানেন না তারা কি করবেন, সেই দল নির্বাচনে কিভাবে জয়ী হবে সেটা বড় প্রশ্ন। আরও একটা বিষয় সামনে এসেছে যা বেশ তাৎপর্যপূর্ণ। জুলাই সনদে বিএনপির নোড অব ডিসেন্ট বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এখন সেই সনদে নাক ক্ষত দিয়ে যদি বিএনপি হ্যাঁ ভোট দেয়, তাহলে কি তারা আসলে জামায়াতের ফাঁদে পা দিচ্ছে না? এই প্রশ্ন অনেকেই করছেন। ইউনূস সরকার জামাতি নাকি নিরপেক্ষ, এই বিতর্ক চলছে সমান্তরালে। নির্বাচন কমিশনের সাথে সম্প্রতি বৈঠকের পর নজরুল ইসলাম খানের কথাবার্তায় হতাশার ছাপ স্পষ্ট। তিনি বেশ কিছু অভিযোগ তুলেছেন যা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করে। প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালট পেপারে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। তার মতে নির্বাচন কমিশন হয়তো বিষয়টি খেয়াল করেনি, অথবা সংশ্লিষ্ট কর্মকর্তারা ইচ্ছে করেই এমনটা করেছেন। নজরুল ইসলাম খান বলেছেন বর্ণমালা অনুসারে ব্যালট সাজানো হয়নি এবং বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের নাম আগে চলে এসেছে। কমিশনের প্রতি তার আহ্বান যেন দেশের ব্যালটে এভাবে প্রতীক ব্যবহার করা না হয়। এই অভিযোগ শুনে অনেকেই মনে হতে পারে এটা অনেকটা ছোটবেলার সেই ক্রিকেট খেলার মতো, যেখানে কে আগে ব্যাট করবে এটা নিয়ে ঝগড়া হতো, আমাকে আগে না দিলে খেলবো না, এই ধরনের মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে এখানে। অথচ একটা বিষয় লক্ষ্য করার মতো, প্রশাসন যে বিএনপির পক্ষে এটা তো প্রায় সবাই জানে। বিএনপির দখলে প্রশাসন, সব জায়গায় তাদের পক্ষে ফেভারের খবর আসছে। সেই পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এমন কথা বলাটা কতটা যৌক্তিক? এই ধরনের অভিযোগ তোলা মানে আসলে পরাজয় মেনে
নেওয়া আগেই অজুহাত তৈরি করা। জামায়াত অবশ্য বলছে লেভেল প্লেইং ফিল্ড নেই এবং সবকিছু বিএনপির পক্ষে, কিন্তু বিএনপি আবার বলছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই পরস্পর বিরোধী অভিযোগ আসলে কি বোঝায়? দ্বৈত নাগরিকত্বের বিষয়টি নিয়ে বেশ জটিলতা দেখা দিয়েছে। কিছু প্রার্থী দ্বৈত নাগরিকত্বের কারণে সমস্যায় পড়েছে। কোনো প্রার্থী অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করলে তিনি নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য হবেন, কিন্তু কিছু প্রার্থীর মনোনয়নপত্র এই কারণে বাতিল হয়েছে। জামায়াত ইসলামের কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র একই কারণে বাতিল হয়ে গেছে। এখন নজরুল ইসলাম খান বলছেন বিএনপি মনে করে তাদেরও রিভিউ করার সুযোগ দেওয়া উচিত। এই অবস্থানটা বেশ কৌতূহলোদ্দীপক। বিএনপি কেন চাইছে জামায়াতের বাতিল হওয়া মনোনয়ন পুনর্বিবেচনা করা? এর পেছনে কি কোনো কারণ আছে? অনেকে মনে করছেন দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে স্বয়ং তারেক রহমানের দুর্বলতা রয়েছে। এই বিষয়টা খোঁজাখুঁজি করতে গেলে তারা নিজেরাই ধরা পড়বেন। সেই কারণে হয়তো নজরুল ইসলাম খান বলছেন এ বিষয়ে নরম হতে এবং কঠোরতা না দেখাতে। লেভেল প্লেইং ফিল্ড প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেছেন যথাসময় নির্বাচন হোক। তারেক রহমানের উত্তরবঙ্গ সফর বাতিলের বিষয়ে তিনি জানিয়েছেন নির্বাচন কমিশন অনুরোধ করায় এটি বাতিল করা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো নির্বাচন কমিশন কেন অনুরোধ করবে? তারেক রহমান যা করবেন সেটা তার বিষয়। নির্বাচন কমিশন যদি মনে করে আচরণবিধি লঙ্ঘন হয়েছে তাহলে ব্যবস্থা নেবে, কিন্তু অনুরোধ করতে যাওয়াটা কি যুক্তিসঙ্গত? অনেকে মনে করছেন এই অনুরোধ করাটাই প্রমাণ করে যে নির্বাচন কমিশন আসলে বিএনপির প্রতিপক্ষ নয়, বরং তাদের প্রতি সহানুভূতিশীল। একটা এক্সিকিউটিভ বডি যে আইন বাস্তবায়ন করে সে তা অনুরোধ করে না, সে ব্যবস্থা নয়। অনুরোধ মানে সবাইকে বলা যে আচরণবিধি মেনে চলুন, এটা তো আসল নিয়ম। কিন্তু বিএনপি এটাকে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখাতে চাইছে। পুরো পরিস্থিতি বিশ্লেষণ করলে যা বোঝা যায় তা হলো বিএনপি এখন একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দলের ভেতরে যে মতবিরোধ চলছে সেটা নির্বাচনের আগে প্রকাশ্যে এসে যাওয়াটা তাদের জন্য বড় ধাক্কা। হ্যাঁ ভোট বা না ভোট সেই প্রশ্ন দলের নেতারা যখন পরস্পর বিরোধী কথা বলছেন তখন সাধারণ কর্মী সমর্থকরা বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক। শেষ পর্যন্ত বিএনপির দলীয় সিদ্ধান্ত কি হবে সেটা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। নজরুল ইসলাম খান বলছেন গণভোটে হ্যাঁ ভোট দেওয়ায় বিএনপির দলীয় সিদ্ধান্ত, কিন্তু মাঠ পর্যায়ে যা হচ্ছে তা এ বক্তব্যের সাথে মেলে না। নেতাদের বক্তব্য একরকম আর কর্মীদের কার্যক্রম আরেক রকম। এই অসামঞ্জস্যপূর্ণতা দূর না হলে বিএনপির জন্য আগামী দিনগুলো আরও কঠিন হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিএনপি এখন একটা স্পষ্ট অবস্থান নিয়েছে। দোদুল্যমান থাকলে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে এবং নির্বাচনে এর প্রভাব পড়বে। তারেক রহমানকে শক্ত হাতে দল পরিচালনা করতে হবে এবং সবাইকে এক কাতারে আনতে হবে, নতুবা এই বিভক্তি দলের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। আগামী কয়েকদিন খুবই গুরুত্বপূর্ণ। বিএনপি কিভাবে এই সংকট সামলায় সেটা দেখার বিষয়। জনগণ অপেক্ষা করছে দলের চূড়ান্ত অবস্থান জানতে। হ্যাঁ নাকি না, এই প্রশ্নের উত্তর এখনো ঝুলে আছে অনিশ্চয়তার মধ্যে।